আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের এসএসসি 26 ব্যাচের জন্য আমি প্র্যাকটিস অংশে আজকে চ্যাপ্টার 4 একটা সিকিউ কোশ্চেন নিয়ে ডিসকাস করব। কোশ্চেনটা হলো ময়মনসিংহ বোর্ড 25-এ। এই টাইপের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো কোশ্চেনটাতে বলছে যে তিনটা মৌল আছে এম এক্স ওয়াই জেড, তার মধ্যে এম এক্স ওয়াই মৌল তিনটির আয়নীকরণ শক্তির ক্রম দেখাইতে বলছে। তোমরা জানো পর্যায়বৃত্ত ধর্ম যে কয়টি আছে তার মধ্যে একটা হলো আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তির মধ্যে ব্যতিক্রম পরিলক্ষিত হয় এবং বোর্ড কোশ্চেনের জন্য ব্যতিক্রম টাইপের কোশ্চেন গুলো বেশি গুরুত্বপূর্ণ। এমন একটা কোশ্চেন আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো বলছে এম ও এক্স ওয়াই মৌল তিনটির আয়নীকরণ শক্তি ক্রম দেখাও। প্রথমে আমরা মৌল তিনটার বিন্যাস করব। এখানে মৌলটার ক্ষেত্রে দেওয়া আছে এই মৌলটার শেষ শক্তি স্তরের বিন্যাস। তাহলে এই মৌলটির শেষ শক্তি স্তরের বিন্যাস কত আছে? n is equal to 5। n যদি 5 হয় তাহলে পঞ্চম শক্তি স্তর। সেই অনুযায়ী বিন্যাস হচ্ছে যে n এর মান 5 s1। তাহলে এর পূর্বে যে অরবিটাল গুলো আছে সেগুলো পূর্ণ করবে, তাহলে মৌলটা পাওয়া যাবে 1s 2s 2p 3s 3p 3s 3p, এরপরে হলো 4s 3d। তাহলে কয়টা হলো 18 আর 2 20 আর 10 30, 30 আর 4p 36। লাস্ট শক্তি স্তর কত? 5s1। তাহলে দেখো এই পর্যন্ত যখন লিখছি তখন কয়টা হয়ে গেছে? 36টা। তো এরপরে আছে কত? 5s1। যেহেতু সর্বশেষ শক্তি স্তর 5s1, তাহলে সেই অনুযায়ী মোলটার বিন্যাস হচ্ছে এরকম। তাহলে এই মোলটা কি হবে? তোমরা অবশ্যই জানো 37 ইলেকট্রন বিশিষ্ট মৌলের নাম হলো রুবিডিয়াম। তো প্রথমে প্যাসেজ থেকে মৌলগুলো শনাক্তকরণ শিখতে হবে। এরপরে এক্স মোলটা হলো NH2NP5। তাহলে NP1 n is equal to 3 হলে তাহলে দাঁড়াচ্ছে শেষ শক্তি স্তর 3s2। n এর জাস্ট মানটা বসাই দাও 3p1। তাহলে সর্বশেষ শক্তি স্তরে 3s এবং 3p অরবিটাল আছে, তাহলে সেই অনুযায়ী s এর বিন্যাসটা হবে 1s 2s 2p, এই যে 3s2 3p1। আর একটা হলো y মোলটার ক্ষেত্রে দেওয়া আছে ns2, যেখানে n equal 3। তাহলে জাস্ট এখানে যদি বসাই 3 মান 3s2, সর্বশেষ শক্তি স্তর 3s2। তাহলে সেই অনুযায়ী মোলটা 3s এর পূর্বের অরবিটাল গুলো বসাই। তাহলে 3s যদি শেষে থাকে তার পূর্বে কি আছে? 1s2 2s2 2p6 3s2, এই যে 3s2, সর্বশেষ শক্তি স্তর 3s2। তাহলে দেখো প্রথমের যে মোলটা আছে এখানে টোটাল 37টা ইলেকট্রন আছে, তাহলে এটা রুবিডিয়াম মোলকে নির্দেশ করে। এরপরে এক্স যে পরমাণুটা আছে, এক্স পরমাণুটার ক্ষেত্রে কয়টা ইলেকট্রন আছে দেখি আমরা। এক্স এর ক্ষেত্রে আছে 10 2 12 আর 13। তাহলে এই মোলটা অ্যালুমিনিয়ামকে নির্দেশ করে, মোলটা অ্যালুমিনিয়ামকে নির্দেশ করে। ঠিক আছে। আর এখানে কয়টা আছে? 10 2 12, এটা হলো ম্যাগনেসিয়ামকে নির্দেশ করে। তাহলে আমরা প্রথমে পরীক্ষায় এরকম কোশ্চেন আসলে আগে মৌলগুলো শনাক্ত করব যে কোনটা কোন মৌল নির্দেশ করে, কারণ মৌল না জানলে পর্যায়বৃত্ত ধর্ম ব্যাখ্যা দেওয়া যাবে না। তো এরপরে আমরা মৌলগুলো জানলাম যে রুবিডিয়াম অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই তিনটা মৌলের মধ্যে আমাদের আয়নীকরণ শক্তি দেখাইতে বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা 22 সালে 26-এর পরীক্ষার্থী যারা আছো, এই টাইপের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা ব্যতিক্রম কোশ্চেন। দেখো আমাদের প্রথম মৌল হলো রুবিডিয়াম। আমরা আগে ইলেকট্রন বিন্যাস করব। বিন্যাস পরে এক্স মোলটা কি পাইছিলাম আমরা? ওটা হবে অ্যালুমিনিয়াম। তাহলে এই মোলটাকে আমরা পেয়ে গেছি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের বিন্যাস করব। তাহলে অ্যালুমিনিয়ামের বিন্যাসে আমরা লিখলাম। আর একটা কি? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামে
বিন্যাসটা আমরা কমপ্লিট। তাহলে এই তিনটা মৌলের মধ্যে পারমাণু আয়নীকরণ শক্তির ক্রম দেখাইতে বলছে। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে তোমরা জানো যে আয়নীকরণ শক্তি পারমাণবিক আকারের সাথে পরিবর্তিত হয়। অর্থাৎ পারমাণবিক আকার যদি বৃদ্ধি পায় আয়নীকরণ শক্তির মান কমে যাবে, আর পারমাণবিক আকার যদি হ্রাস পায় আয়নিক শক্তির মান বৃদ্ধি পাবে। এই জিনিসটা হয়তো বোঝা যায় না। পারমাণবিক আকার তো আকার, কোন পরমাণুর আকার যদি বাড়ে তাহলে তার আয়নীকরণ শক্তির মান কমে। তাহলে সেই অনুযায়ী দেখো এই তিনটা মৌলের মধ্যে শক্তি স্তর কার বেশি আছে? এই তিনটা মৌলের মধ্যে সবচেয়ে বেশি শক্তি স্তর বিশিষ্ট হলো রুবিডিয়াম, কারণ এর পঞ্চম শক্তি স্তর আছে। তাহলে অবশ্যই রুবিডিয়াম এই দুটো পরমাণুর চেয়ে বেশি বড়, অর্থাৎ ওর আকার বেশি। আর আমরা জানি কোন পরমাণুর যদি আকার বড় হয় তাহলে তার আয়নীকরণ শক্তির মান কমে যাবে। তাহলে আমরা এটা কনফার্ম, এই তিনটা পরমাণুর মধ্যে সবচেয়ে আয়নীকরণ শক্তি কম কার? রুবিডিয়ামের। সবচেয়ে আয়নীকরণ শক্তি রুবিডিয়ামের। আমি ব্যাখ্যা দিচ্ছি না, আমি জাস্ট তোমাদের এটার মধ্যে মেইন বেসিক কনসেপ্টটা কি সেটা তোমাদের বলতেছি। দেখো রুবিডিয়ামের 37টা ইলেকট্রন আছে। তো যেহেতু এই দুটা পরমাণুর চেয়ে রুবিডিয়ামের সর্বশেষ শক্তি স্তর বেশি, মানে রুবিডিয়ামের লাস্ট শক্তি স্তর হলো পঞ্চম, তাহলে রুবিডিয়ামের যে নিউক্লিয়াস আছে এই রুবিডিয়ামের নিউক্লিয়াস থেকে ওর পঞ্চম শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো আছে তার যে আকর্ষণ অবশ্যই সেটা কম হবে এই দুই পরমাণুর চেয়ে, কারণ ওর নিউক্লিয়াস থেকে পঞ্চম শক্তি স্তরের দূরত্ব অনেক বেশি, তাই ওর আকারও ছোট, সরি তাই ওর আকারও বড়, আর আকার বড় হলে পারমাণু আয়নীকরণ শক্তির মান কি হয়? কমে যায়। তাহলে এটা আমরা কনফার্ম যে রুবিডিয়াম এর আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। এখন আসবো আমরা অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম। দেখো অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের দুজনেরই আকার একই, মানে দুজনেরই আকার একই না, দুজনেরই কক্ষপথ সংখ্যা একই। ওরও লাস্ট শক্তি স্তর 3, তৃতীয় শক্তি স্তর, এরও লাস্ট শক্তি স্তর তৃতীয়। কিন্তু কথা হলো এই দুজনের মধ্যে আকার কার বড়? দেখো এরা এই ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম দ্বিতীয় যে শক্তি স্তর আছে, দ্বিতীয় আমাদের অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম দ্বিতীয় যে পর্যায়ে আছে সেই পর্যায়ে আছে। কারণ আমরা জানি যে প্রথম পর্যায়ে হাইড্রোজেন হিলিয়াম আছে, তারপর আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, ফ্লুরিনিয়াম। দেখো অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায়ে আছে। তৃতীয় পর্যায়ে কি কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। দেখো তাহলে তৃতীয় পর্যায়ে আছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। তাহলে এই ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে আমাদের আয়নীকরণ শক্তির যে বইয়ে তোমাদের থিওরি দেওয়া আছে সেই অনুযায়ী কার বেশি আকার বড়, কার আকার বড় হওয়ার কথা? আমরা জানি পারমাণবিক আকার বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। তাহলে ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের আকার ছোট, বইয়ের থিওরি মতে। এদের আকারের মধ্যে যদি ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের আকার ছোট হয় তাহলে আয়নীকরণ শক্তি কার বেশি হওয়ার কথা? আমি বললাম আকার যার বড় তার আয়নীকরণ শক্তি কম, আকার যার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি। যেহেতু অ্যালুমিনিয়ামের আকার ছোট সেই অনুযায়ী অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়ামের চেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু আসলে সেটা হবে না। এখানে ব্যতিক্রম আছে। দেখো ব্যতিক্রমটা কই? যে ব্যতিক্রমটা হলো এদের স্থিতিশীলতায়। যেহেতু অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কোনো অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল নেই, কিন্তু ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে পূর্ণ অরবিটাল আছে। আর আমরা জানি অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল যে মৌলের থাকে সেটা অন্য মৌলের চেয়ে অধিক স্থিতিশীল হয়। তাহলে আমরা এখানে মনে রাখবো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এই জিনিসটাতে ব্যতিক্রম, যে যে মৌলটা স্থিতিশীল বেশি, অর্থাৎ যার অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল থাকবে, তার আয়নীকরণ শক্তি অন্য মৌলের চেয়ে সবচেয়ে বেশি হবে। তাহলে সেই অনুযায়ী অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা?
যেহেতু ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে পূর্ণ অরবিটাল আছে, পূর্ণ অরবিটাল, তাই ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তাহলে ম্যাগনেসিয়াম আয়নীকরণ শক্তির ক্রম দাঁড়াচ্ছে কি? তাহলে আমরা অলরেডি আগেই বের করে ফেলছি যে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি রুবিডিয়ামের, কারণ আকার যার বড় তার আয়নীকরণ শক্তি কম, তাহলে রুবিডিয়ামের কম। আর এই দুজনের মধ্যে সবচেয়ে কার বেশি? যার স্থিতিশীলতা বেশি, অর্থাৎ যার অর্ধপূর্ণ অরবিটাল বা পূর্ণ অরবিটাল আছে। কার আছে? ম্যাগনেসিয়ামে। কারণ ম্যাগনেসিয়ামে এস এর পূর্ণ হলো 2, অর্ধেক হলো 1। যেহেতু পূর্ণ আছে এই কারণে ওর আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি। তাহলে ম্যাগনেসিয়ামের বেশি, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে রুবিডিয়াম। বুঝছো? তাহলে এইটাই হলো ব্যতিক্রম, এবং এটা তোমাদের 26-এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে মৌলের অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল থাকে, অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল থাকবে, তার আয়নীকরণ শক্তি অন্য মৌলের চেয়ে বেশি। এই লাইনটা মনে রাখতে হবে। এসএসসি ব্যাচ 26, এই লাইনটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, বাসায় বেশি করে প্র্যাকটিস করতে হবে, কারণ সায়েন্সের কোশ্চেনে ব্যতিক্রম যেটা সেটা আসার সম্ভাবনা বেশি। তাহলে আমরা এখান থেকে পাইলাম যে অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল যুক্ত মৌলের আয়নীকরণ শক্তি অন্য মৌলের চেয়ে বেশি হয়। এটা তোমরা বুঝছো কিনা? তো এইভাবে তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। তো আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আরো তোমাদের সাথে দেখা হবে এই আশায় আজকে শেষ করলাম। ধন্যবাদ তোমাদের।